সংবিধানে তো এখনো বলা হচ্ছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক বলা হচ্ছে কি সংবিধানে এখনো আছে, সংবিধান তো আছে, এখনো তো আছে। তো আপনি ওখানে থেকে কেন নামাইলেন আপনি? আচ্ছা এখনো যে নামাইলো, এখনো আমি এটা বলতেছি আপনাকে যে আমি ধারাবাহিক আসি, ওই যে নামাইলো অর্থ সংবিধান লঙ্ঘনের জন্য বিচার হওয়া উচিত। কারণ সংবিধান আপনি চেঞ্জ করেন, মনে করেন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত যদি কেউ সংবিধান লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘনের বিচার হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত, হচ্ছে না। সে আবার জ্ঞান দেয় আওয়ামী লীগ কেন ফিরে আসিল, কেন ফিরে আসবে, এই জ্ঞান দিতেছে প্রাসঙ্গিক হওয়া সে বলতেছে এখন। তাহলে আবার ওই সময় এক উপদেষ্টা তাকে জিজ্ঞাসা, নাহিদ ইসলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি বঙ্গবন্ধুকে মানে জাতীয় মানি না? যখনই সে বলে মানি না, তো ওই মুহূর্তে সে সংবিধান লঙ্ঘন করলো যে আমরা কাপ দিয়ে পানি সেচবো। তো ধাওয়া খাবারটা থেকে আপনার সোমা দেবো কেউ মেঘনা গ্রুপ যখন আরো একাধিক পত্রিকার মালিক হচ্ছে, সেটা আরো একাধিক কয়েকদিন আগে, এই এক সপ্তাহ আগে তাদের একটা বিশাল দৈনিক বাংলা দৈনিক একটা ইংরেজি দৈনিক তারা ইনভেস্ট করেছে। এখন তারা মেঘনা গ্রুপকে ধরেন না কেন? তাকে জায়গা করে দিয়েছে সে। আচ্ছা, শ্যামল দত্ত খারাপ লোক। শ্যামল দত্ত পত্রিকার নাম কি? ভোরের কাগজ। ভোরের কাগজের মালিককে সাবির হোসেন চৌধুরী। তাকে তো আপনি একদম মানে অস্বাভাবিক একটা প্রক্রিয়ায় তাকে আপনি জামিন দিয়ে দিলেন। দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতি না, যার রাজনীতি আমি দেখেছি আর কি, প্রায় সবই অতিকথনের রাজনীতি। কারণ আমাদের ওই রাজনৈতিক আদর্শ যে জিনিসটা আছে সেটা কিন্তু খুব বেশি একটা নাই, না থাকার কারণে এই যে কথামালা, আমরা অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, নাম ছিল কথামালার রাজনীতি। মানে ওই কথার যে ফুলঝুরিটা কে কত ভালো বলতে পারেন সেটাই যেন একমাত্র যোগ্যতা হয়ে দাঁড়াইছে আমাদের দেশের রাজনীতিতে। মানে রাজনৈতিক আদর্শের অভাবের কারণে এই জিনিসগুলি ঘটে, এবং এই যে বাকপটুতা এটাই যেন হয়ে যায় একমাত্র যোগ্যতা। তো এই বিষয়গুলো আছে আমাদের দেশে, এই জিনিসগুলো আছে, এবং আমি মনে করি এটা ক্ষতিকর। কারণ হয়টা কি, আপনি বেশি কথা বললে পরে মানুষ তো শুনে, আগে মনে করেন মানুষ শুনতো কম, আগে তো এরকম অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না, কিন্তু তখন লোকে শুনতো কম, কিন্তু এখন তো লোক এগুলো শুনে। যখন লোকে শুনে তখন কিন্তু লোকজন এগুলো মিলিয়ে নেয়, এবং এই মিলিয়ে নিতে গেলেই ঝামেলাটা পাকায়। আপনি বাগাড়ম্বর করলেন, যখন একটা পরিস্থিতি আসলে একটা কিছু বললেন আপনি, এই যে এইটা হবে না বলে দিলেন, 2 দিন পরে দেখলেন যেটা হয়ে গেল, তখন মানুষটা মিলাই নেয়। তো আমি একটা মাঝখানে একটা প্রোগ্রামে বলেছিলাম এই কথাটা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে এটা ভালো হবে। এই আমাদের সরকারের একজন উপদেষ্টা আছেন, ডাক্তার জাহিদুর রহমান, আমাদের খুব পছন্দের লোক, আমার খুবই পছন্দের লোক। তো উনি সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন। গত এপ্রিল মাসের 16 তারিখে উনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে জ্বালানি তেলের মূল্য এই এপ্রিল মাসে বাড়বে না, একদম ক্যাটাগরিক্যালি বলছিলেন। 16 তারিখে বাড়বে না, বলার 3 দিনের মাথায় 19 তারিখে তেলের দাম বেড়ে গেছে। তাহলে উনি মিথ্যা বলেছিলেন নাকি ভুল বলেছিলেন আমি কিভাবে বলবো? নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন? উনি বলেছিলেন তো, উচ্চারণ করেছিলেন। আচ্ছা, পরে যখন 19 তারিখে বাড়লো তখন তো উচিত ছিল ওনার জনগণের কাছে বলা, কারণ আগের কথা তো পাবলিক হয়েছে, ওনার তো বলা উচিত ছিল আমি মাপ চাই, যারা আমার কথায় বিশ্বাস করেছেন তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। বলছেন, বলেন নাই তো? উনি তো কিন্তু সেন্সিবল লোক। উনি প্রথমত প্রতিমন্ত্রী, দ্বিতীয়ত প্রধানমন্ত্রীকে উপদেশ দেন, কারণ প্রধানমন্ত্রী উপদেষ্টা উনি। ওনার কথা অনুযায়ী হয়তো প্রধানমন্ত্রী অনেক সিদ্ধান্ত নেন, হতে তো পারে। তো জনগণ ওনার কথা তো বিশ্বাস করেছিল, এখন জনগণ কোনো কথা আর বিশ্বাস করবে? বলবেন যে না, এটা তো মানে পর্যায়ে আপনার নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তের কারণে হয়েছে। ওকে, তো নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের কথা না জেনে আপনি বলতে গেলেন কেন? আপনি বলতে পারেন, আপনি তো জানেন না। আপনার সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের কোনো আলাপ হয়েছে? তেলের দাম, এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাড়ানো কমানো নিয়ে কোনো আলাপ হয়েছে? অথবা সরকারের সঙ্গে কোনো আলাপ হয়েছে? তাহলে যদি আলাপ না হয় তাহলে আপনি চট করে এত বড় সিদ্ধান্তের কথা বলতে গেলেন কেন? আবার যদি আপনি বলতে পারেন, কি বলতে পারেন, আমার সঙ্গে আলাপ হয়েছিল, তারা বলেছিল পারবে না, পরে তারা বাড়িয়ে দিয়েছে। যদি এটা হয় তাহলে তো উনার আলাপ বাড়তে হন, তখন তো সরকারের নিয়ে আমাদের টেনশন, যে সরকার 3 দিন আগে সিদ্ধান্ত 3 দিন পরে চেঞ্জ করে ফেলায়, তাহলে এটা তো সমস্যা রে ভাই। তাহলে তো সরকার নিয়ে আমার আপত্তি হয়ে গেল, তাহলে উনি তাহলে কি করবেন? ইনকনসিস্টেন্সি বেড়ে যায়। আমার কথা হলো এটাই, যে কথাটা না বললে কি হইতো। আপনি খুবই মজার বলছেন। এটাতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, যেটা আমি আসলে একটু আইনজীবী যেহেতু আমাদের আবু হেনা রাজ্জাকি ভাই, তার কাছে যাওয়া। রাজ্জাকি ভাই, আমাদের এই মানে উপদেষ্টা মহোদয় উনি
আরেকটা কথা বলেছেন যে শেখ হাসিনা এলে তিনি ইনসাফ পাবেন। হ্যাঁ, এখন শেখ হাসিনা যে আসেননি তার আগেও তো একটা বিচারের রায় হয়েছে, সেইটা কি আসলে ইনসাফ হয়নি? বা ইনসাফ কি করে হবে? মানে এই যে এগুলো কি অতিকথন নাকি আসলে ইনসাফ বা নতুন আরো কিছু আছে? মাসুদ কামাল তো বললোই যে কথার ফুলঝুরি। আপনি যখন একটা আদালত রায় দিয়ে দিল মৃত্যুদণ্ড, সঠিক ব্যাঠিক এই আলোচনার সুযোগ আর নাই, কারণ জাজমেন্টটা আদালত দিছে। আদালত দেওয়ার পর আপনি কি বলতে পারবেন জাজমেন্টটা সঠিক হয় নাই? এটার জন্য সিস্টেমই হলো যে আপনি উচ্চ আদালতে যাবেন। উচ্চ আদালতে গেলে পরে কি হবে না হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দি প্রিমিয়ার কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কিন্তু আপনি যখন বলে দিচ্ছেন ন্যায় বিচার ইনসাফ পাবেন, তার মানে কি? তাহলে কি এখন উনি ইনসাফ পান নাই? আপনি তো একটা জাজমেন্টকে বিতর্কিত করতে পারেন, এটা তো টু সাম এক্সটেন্ট জাজমেন্টকে বিতর্কিত করা, 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা বার্তাও উনি দিচ্ছেন, যে বার্তাটা হলো এই, উনি বলছেন যে উনি এসে যদি আপিল করেন শেখ হাসিনা, তাহলে উনি ডিফেন্স দিতে পারবেন, ওনাকে ডিফেন্ড করতে পারবেন। সেখানে যদি উনি প্রমাণিত হন নির্দোষ, তাহলে তো উনি খালাস পাবেন, নাইলে এটা মেনে নিতে হবে। এটা তো আপনার কথা কেন, সবাই জানে। কিন্তু আপনি যখন বলেন ইনসাফ করা হবে, ইট ইমপ্লাইজ যে আপনি একটু ইন্ডিকেশন দিচ্ছেন যে আপনি ইনসাফ পাবেন, মানে দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ এ চান্স, গুড চান্স ফর ইউ টু গেট রিলিফ, যে এখান থেকে পরিত্রাণের। এখন আপনি এটা কেন বলছেন? 2টো কারণে আপনি বলতে পারেন। একটা বার্তা দিচ্ছেন কি, আমাদের এখানে সুপ্রিম বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়েছিল অলরেডি। আপনি যখন এটা আলাদা সচিবালয় হয়ে যায় বিচার বিভাগকে নিয়ে, হওয়ার পরে যখন আপনি এটাকে বিলুপ্ত করে দিয়ে তার কর্মকর্তা কর্মচারীকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে দেন, তখন আপনি সুস্পষ্টভাবে বুঝাই দিচ্ছেন যে বিচার বিভাগের স্বাধীনতাটা আপনি চান না, এবং এটা হলে বিচার বিভাগ স্বাধীন হবে। আর এটা না হওয়ায় বিচার বিভাগ নির্বাহীর অধীনস্থ থাকবে, এবং সেক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্স চলবে। তাই আপনি বার্তা দিচ্ছেন উনি ইনসাফ পাবেন। এই যে ইনসাফ পাবেন বলতেছেন, আসামির জন্য ইনসাফ একটাই, মুক্তি পাওয়া, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আসামির জন্য ইনসাফ একটাই, মুক্তি পাওয়া। আসামি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বলবে আমি ন্যায় বিচার পেয়েছি? কথার কথা বলছি আপনাকে। সো এই বার্তাটা উনি দিচ্ছেন। পাশাপাশি এবার আসেন এই যে অতি কথন যেটা বলছেন, আপনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই, এই যে বিষয়গুলো আপনি আনছেন, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখেন তো, এই আওয়ামী লীগ যাওয়ার পরে যে নির্বাচনটা হইল, এই নির্বাচনের পূর্বে কে ছিল রাষ্ট্রপতি? এখন যিনি আছেন তিনি। হ্যাঁ, তখন তাকে অপসারণ করার জন্য যখন জুলাই চেতনাধারীরা যখন যাচ্ছিল, তখন তো সুস্পষ্টভাবে আপনারা বক্তব্য দিয়েছেন, পরিষ্কার আজকের সরকারের দায়িত্বশীল ব্যক্তি, নাম বলার দরকার নাই, বলছেন যে তাকে অপসারণ করলে সংবিধানের লঙ্ঘন হয়। আমি কিন্তু প্রেসিডেন্টের পক্ষেও না, বিপক্ষেও না, আমি আপনার কথার তর্ক, আপনি জবাব দিবেন এইগুলার। বললেন যে তাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে, ভালো কথা, এই অজুহাতে তাকে রাখলেন। তাহলে এই রাষ্ট্রপতি কার রাষ্ট্রপতি? শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি। শেখ হাসিনা তো তার পছন্দের লোকেরে বানিয়েছে। তারপরে আসেন সংবিধান, বহাল তবিয়তে আছে এখন পর্যন্ত, সেই একই সংবিধান বহাল, রাষ্ট্রপতি বহাল, তার সংবিধান বহাল। এইবার আসেন সেনাপ্রধান। হয়তো সেনাপ্রধান শুনলে ভাববে যে আমি তার বিরুদ্ধে বলছি, না, আপনাকে তো সেই সরকার নিয়োগ দিছিল। তো সেই সরকার যখন নিয়োগ দিছিল, তার কাছে ওই সরকার প্রধানের কাছে যাকে গ্রহণযোগ্য, রিলায়েবল, লয়াল মনে হয়েছে তাকেই তো দিছে, এটাই স্বাভাবিক। তাইলে সেই হিসাবে আপনাকে দিছে, আপনি এখনো আছেন। তাইলে সংবিধান আছেন, রাষ্ট্রপতি আছেন, সেনাপ্রধান আছেন, তারপর আসেন অন্যান্যগুলায় দেখেন খুব বেশি পরিবর্তন হয় নাই। পুরা আমলাতন্ত্র দেখেন তার সেট আপ করাই আছে। তাহলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই মানে কি? আছেনই তো। আপনি একটা জায়গায় যখন এই সব কিছু বহাল থাকে, সেখানে আবার আশার কি আছে তার? এখন আসেন, এখনো বলতেছি বহাল রাখছেন এই সরকার, কারণ নির্বাচন হইলে আপনার 3 মাস তো পার্লামেন্ট হয়ে গেছে, এগুলিতে প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে, এখনো আপনি লোক পান না আপনার রাষ্ট্রপতি বানানের। তাহলে তো আমরা বুঝতাম যে আপনি তাদেরকে ওই স্বৈরাচারে, তখন সংবিধান লঙ্ঘন হইতো, এখন তো সংবিধান লঙ্ঘন হবে না। তাহলে আপনি যে রাখতেছেন, এটা দিয়ে আপনি স্টাবলিশ করতেছেন যে এই মানে আওয়ামী লীগ আছে। আরও কঠিনভাবে যদি ব্যাখ্যা দেই, সেনাপ্রধানকে বলছিলেন কিন্তু বুকে পাথর বেঁধে নিয়ে ইনুসকে মেনে নিছেন। ইনুসকে
হাসিনা সরকার অপসারণ হওয়ার পর যিনি আসছেন তাকে বুকে পাথর বেঁধে নেওয়া, মেনে নেওয়ার মানেই হচ্ছে যে ওই সরকারকে অপসারণটা উনি পছন্দ করেননি। আচ্ছা, তারপরে আপনি নির্বাচনের ক্ষেত্রে চলে আসেন। এখন নির্বাচন হওয়ার পর বর্তমানে যদি আপনি যেভাবে আমরা আছি, এখন হওয়ার পর সরকার অবস্থানটা আপনাকে বলতেছি। আমি আজকে আবারও বলছি, সংবিধানটা আমার হাতে নাই তাই বলছি। সংবিধান মোতাবেক আপনার সংসদ ভেঙে যাওয়ার পর আপনার 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা, পরিষ্কার সংবিধানে 123 অনুচ্ছেদ। আমি বলবেন বারবার কেন বলছি যে ভুলটা আপনার সংশোধন করেন। বর্তমান সরকারকে বলছি ভুলগুলা সংশোধন করেন, আদারওয়াইজ উইল বি ইন ট্রাবল। কারণ অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসতেছে। তো সেক্ষেত্রে আপনি 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনার নির্বাচন করার কথা। সেই নির্বাচন যখন আপনি ফেব্রুয়ারি 2026-এ করছেন, কোন সংবিধান মোতাবেক করেছেন সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন আজকে যদি ধরা হয় যে ইউনূস সাহেব যাতে নির্বাচন নিয়ে বাহানা না করতে পারেন তাই ওইটা মেনে নিয়েছিলাম, ইউনূস সাহেব যাতে নির্বাচনের নামে গণভোটের নামে নির্বাচন না করেন তাই গণভোট মেনে নিয়েছিলাম, ব্যাস সেগুলো করলেন না, ফাইন, দরকার নাই। কিন্তু আপনি নির্বাচন করলেন কোন সংবিধানে? তো এখন যদি মনে করেন ওই সো-কল্ড এই বাহানা টাহানার কথা বলে আপনি নির্বাচনে নিয়ে থাকেন, তাহলে তো ইউনূস সাহেবকে সরাইয়া সো-কল্ড একটা নাম দিয়া নির্বাচনের নামে আমরা আবার রাষ্ট্র ক্ষমতা আসলাম। এখন যদি কালকে কোনো কারণে অন্য একটা শক্তি যদি তাদেরকে চার্জ করে হঠাৎ করে এসে, ভাই আপনি দেখেন কিভাবে ক্ষমতায় আছেন, যেমন আপনি একটা বাড়িতে আছেন, আপনাকে দলিল থাকতে হবে না? দলিল থাকতে হবে। তো দলিল না থাকলে আপনি প্রশ্ন করবে না যে ভাই আপনি এই বাড়িটায় কেমনে আছেন? তো একই যখন বলেন আমি এইভাবে আসি, এই প্রক্রিয়া আমার XYZ বসাই দিছে একটা নির্বাচনে, আরে ভাই বসছেন কোন আইনে নির্বাচন করছেন? এটা যদি আপনাকে বলে, গায়ের জোর থাকে বলতে পারে কেউ। কারণ দেশটা এখন এমনভাবে চলতেছে যে সবাই নানান অজুহাতে, বাহানা যাতে না হয়, নির্বাচন যাতে বানচাল না হয়, আপনি এসে যে করলেন, আমি এখনো বলতেছি সরকারের এটা শুধরানো দরকার। কিভাবে শুধরাবে সেই ফর্মুলা আছে, উনি যদি না মানেন গায়ের জোরে, তাহলে তার কিছু করার নেই। আমি আগেও বলছিলাম, বদ্ধ ঘর যদি ঘর বন্ধ করে কেউ চাবি নিয়ে যায়, সেই ঘরে ঢুকতে হইলে হয় ওই চাবিটা লাগবে, নয়তো তালা ভেঙে ঢুকবেন। এখন প্রশ্ন, আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় সংবিধান নামের যে চাবি মাইরে গেছে শেখ হাসিনা, সেটা কিন্তু চাবিটা আপনারা পান নাই, আপনারা সংবিধানে ঢুকে গেছেন। মানে সংবিধানের ভিতরে এখনো ঢুকতে পারেন নাই, আমরা সংবিধান মোতাবেক নাই। কারণ এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ যারা করে দিছে, তারা কিন্তু এই জুলাই আন্দোলন যদি না হইতো, নির্বাচন হইতো 2029-এ। জুলাই আন্দোলন যদি না হইতো, বেগম খালেদার, কালকে ফরহাদ মাজার এক জায়গায় বলছে যে বেগম খালেদা যে রাজকীয় সম্মান পেয়েছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। তারেক রহমান সাহেব যে দেশে ফেরত আসছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। তারপরে আপনি 10টা কষ্ট মামলা থেকে আপনারা খালাস পেয়েছেন, সব কিন্তু জুলাই আন্দোলন। বিএনপির যত মামলা ছিল সেখান থেকে যে বিএনপি আজকে সুন্দরভাবে ঘুরতেছেন, সব জুলাই আন্দোলন। সেটাকে আপনি বেমালুম যদি ভুলে যান, আপনার তো 2029 নির্বাচন করার কথা। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে কিন্তু আজকে এই জুলাই চেতনার যারা, তাদেরকে আপনার ঠেলে দিলেন কোথায়? জামাতের দিকে। যেই জামাতকে আপনাদের পছন্দ নয়, সেই জামাতের দিকে ঠেলে দেওয়ার কারণে আজকে জামাত কিন্তু 31 না 32% ভোট নিয়ে শেষ পর্যন্ত তারা 68টা সিট পেয়ে এখন মসনদে বসে আছেন। এই হলো সার্বিক পরিস্থিতি। কথা দুটো খুব মজার প্রশ্ন মাথায় এসছে আমার, আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। অবশ্যই সেটা নিশ্চয়ই রাজ্জাকি ভাইও সেখানে বলবেন। একটা হচ্ছে যে যদি সংসদ ভেঙে না দেয়া হয়ে থাকে তাহলে নতুন সংসদ কি করে হলো, আর 2 নম্বর, যদি সংসদ যদি ভেঙে দেয় তাহলে যে 3 মাসের মধ্যে যে ইসাকে চেঞ্জ করতে হয়, মানে এমনকি প্রেসিডেন্টকেও, তো সেইটা তো করা হচ্ছে না, সেটা তো 2028 পর্যন্ত ওয়েট করবে কিনা, এই বিষয়টা কেমন? মানে আরেকটা প্রশ্ন আমি একটু পরে করি, এটা আগে করে নিলাম। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে যে সংসদটা ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট, তখন আসলে এগুলো কোনোটাই সংবিধান মেনে হয়নি, অনেক কিছুই হয়নি, অনেক কিছুই। কারণ প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার অবশ্যই আছে, কিন্তু সেটা কখন আছে? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। প্রধানমন্ত্রী যদি পরামর্শ দেন আপনি সংসদ ভেঙে দেন, কেবল তখনই প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিতে পারে, এছাড়া পারে না ভাই, আমাদের সংবিধান অনুযায়ী পারে না। তো তখন তো প্রধানমন্ত্রী নাই, মানে প্র্যাকটিক্যালি তো প্রধানমন্ত্রী নাই, এমনি অ্যাডজাস্ট করছেন না, উনি তো দেশ থেকে চলে গেছেন। কাজেই তখন একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তখন যদি প্রেসিডেন্ট বলতো, গোদ হতো না আমি সংসদ ভাঙবো না, তাহলে দেশের অবস্থাটা কি দাঁড়াইতো? এটা তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল। কারণ প্রাইম মিনিস্টার তো নাই, ওনার ক্যাবিনেট নাই, ওনার এমপির আর কেউ নাই, তো তখন ওনার না ভাঙলে উনি কী করতে পারতো?
দেখেন আমি একটা বলি, আপনার মূল যে প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেমটা হলো কোথায়? তাহলে এই যে প্রেসিডেন্টকেও কেন রাখছে, মানে আমি সে বলছি তো- আপনার হ্যাঁ। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলি ঘটেছিল সবই অস্বাভাবিক ঘটনা। এখন 5ই আগস্টে 8 আগস্টে যে সরকারটা আসলো, সেই সরকারের উচিত ছিল যে তারা সংবিধানটাকে স্থগিত করে দিত, যে একটা বিশেষ পরিস্থিতিতে এখন সংবিধান অনুযায়ী আর দেশ চলবে না, সংবিধান স্থগিত, একটা বিপ্লবী সরকার হইতো অথবা কিছু একটা হইতো, গণঅভ্যুত্থানের সরকার হইতো, যাই হইতো, হয়ে অতি দ্রুততার সঙ্গে ওনারা একটা নির্বাচন দিয়ে আবার একটা সাংবিধানিক সরকার গঠন করার ব্যবস্থা করত। এটা ছিল প্রপার ওয়ে, এটা করলে সবচেয়ে ভালো হতো। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা খায়েশ কাজ করছে। ওই খায়েশটাকে বাস্তবায়ন করার জন্য ওখানে দু একজন আইনজীবী ছিল, আইনের ছাত্র ছিল, আইনের শিক্ষক ছিল, তারা তো নিজেদেরকে মহাজ্ঞানী মনে করেন, সবাই মহাজ্ঞানী মনে করেন। আপনি আমারই জিজ্ঞাসা করেন, আমিও কিন্তু বিশাল জ্ঞানী, বলবো যে ভাই আমি আমার চেয়ে ভালো আর কেউ জানে না, এটা সবাই তাই মনে করে। তো ওই জ্ঞানী লোকগুলো এত বড় ক্ষমতা আছে, আর আমার হাতে ক্ষমতা নাই বলে আমার কেউ মানে না, ক্ষমতা থাকলে তখন আমি যে জ্ঞান দিই না এটাই সবাই মানতে বাধ্য হইতো। ওখানেও তাই হয়েছে, ওনারা ক্ষমতা প্রাপ্ত হয়ে গেছেন, ওনারা থিওরি দিছে এবং প্রথম দিন থেকে তারা বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার। এবং এটা বলার জন্য তারা এই যে 105-এ 106-এ একটা ইয়ে থেকে নিয়ে আসছে, একটা মানে হাইকোর্ট থেকে একটা সাজেশন নিয়ে আসছে, ফুল বেঞ্চ কেমন করে করলো ভাই? ফুল বেঞ্চ তো কোথায় বসলো? কোথায় বসছে? তখন তো চিফ জাস্টিস আর্মির কাছে, কোথায় বসলো? মিশা কথা, একদম টাহা মিশা কথা। মানে আমি তো ভাই কমন সেন্সের কোশ্চেন কিন্তু এটা আবার মানে জাতীয় পর্যায়ে এত বড় একটা সিদ্ধান্ত হয়েছে। মানে ওই যে মহাজ্ঞানী হাইড অ্যান্ড সিক। আসিফ নজরুল ছিল একটা মহাজ্ঞানী, ওর তো জ্ঞানের শেষ নাই, ওনার বিশাল জ্ঞানী উনি, ওনার দেখে ইন্টারভিউ প্রথম আলো চাপে মিশা কথা কইছে একদম। কেমনে আপনি বলেন, আপনি তো হাইকোর্টের উকিল, অ্যাডভোকেট, আপনি বলেন ভাই, হাউ ওয়াজ ইট পসিবল, কিভাবে সম্ভব হয়েছে? চিফ জাস্টিস ওখানে আবার বলে ফুল বেঞ্চ মিলা ডেকে বলছে এটা। তো তখন ইয়ে কই, আপনার অ্যাটর্নি জেনারেল কই? বা এগুলো তো বাস্তবতা, কেউ দেখছে? কোন কোর্টে পড়ছে, কোন ভবনে, কোন ইয়েতে, কোন রুমটাতে ইট হয়েছে, এই বেঞ্চটা পড়ছে? তারা একটা থিওরি দিল যে এটা সরকার পারে। আচ্ছা পারে, ধরলাম পারে, তাহলে আপনি সংবিধান মানে যখন আপনি বলেন যে আমি একটা সাংবিধানিক সরকার, তখন তো সংবিধান মেনে সব কিছু তারা করবে, করছে। মাহফুজ আলম যে বঙ্গভবনে দাঁড়াইয়া বললো এখান থেকে বঙ্গবন্ধুর ছবি নামাও, সংবিধান মানলে এটা করতে পারে? সংবিধান তো এখনো বলা হচ্ছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, বলা হচ্ছে কি সংবিধানে এখনো আছে, সংবিধান তো আছে, এখনো তো আছে। তো আপনি ওখানে থেকে কেন নামাইলেন? আপনি আচ্ছা, এখনো যে নামাইলো, এখনো আমি এটা বলতেছি আপনাকে যে আমি ধারাবাহিক আসি, ওই যে নামাইলো অর্থ সংবিধান লঙ্ঘনের জন্য বিচার হওয়া উচিত। কারণ সংবিধান আপনি চেঞ্জ করেন, মনে করেন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত যদি কেউ সংবিধান লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘনের বিচার হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত, হচ্ছে না। সে আবার জ্ঞান দেয়, আওয়ামী লীগ কেন ফিরে আসিল, কেন ফিরে আসিবে, এই জ্ঞান দিতেছে মানে প্রাসঙ্গিক হওয়া সে বলতেছে এখন। তাহলে আবার ওই সময় এক উপদেষ্টা তাকে জিজ্ঞাসা, এই যে নাহিদ ইসলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি বঙ্গবন্ধুকে মানে জাতীয় পিতা মানি না? যখনই সে বলে মানি না, তো ওই মুহূর্তে সে সংবিধান লঙ্ঘন করলো। সংবিধানে তারা বলা হয়েছে, সেটাই তো কথা আমাদের। তো এখন ওনারা আবার নিজেরা যখন আপনার করে আপনার যে কি বলে জুলাই ঘোষণাপত্র যারা তারা যখন করলো ইয়েতে, এই যে জাতীয় সংসদের সামনে এসে গোলাই তখন কিন্তু দেখেন আপনার ওখানে স্পষ্ট করে উচ্চারণ করছে ডক্টর ইউনূস যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার। আবার বলতেছে যে সংবিধান লঙ্ঘনের দায়ে এই প্রত্যেকটা উপদেষ্টার বিচার হওয়া উচিত। কে বিচার করবে? ডক্টর ইউনূসের অপরাধ দিয়ে 3টা রিট হয়েছিল, বিচারক তো শুনে নাই পর্যন্ত, আমাদের বিচারক শুনেন নাই পর্যন্ত, শুনবেই না তারা। এটা কেন মানে খারিজ করে দিয়েছে? আপনি শুনবেন না কেন? তার মানে এটা 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 তারা বলছে এটা গ্রহণযোগ্যতা নাই। কি কারণে তাদের একটা থাকতে পারে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি হচ্ছে? পাবলিক পারসেপশনটা হচ্ছে এই সরকার পণ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত অনিয়ম অনাচার যা করছে এগুলিকে তারা একদম বৈধতা দিবে। রাজ্জাকি ভাই যে কথা বলতেছিলেন যে আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করছিলেন, ওইটা আমি একটু বলি। ওইটা হলো গিয়া যে এই যে সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা, এটা কিন্তু এই সরকারও করতেছে। সংসদে দাঁড়িয়ে নিয়ে তারা বলতেছে স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান, সংবিধান লেখা আছে স্পষ্ট
স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু। বাস্তবতা কি, সত্য কি অসত্য, এটা নিয়ে কিন্তু আলোচনা আমরা করতেছি না। যার লেখা আছে তাই পড়ো। যার লেখা তাই তো আপনি বলবেন। আজকে যদি সুপ্রিম কোর্টের বিষয়টা যায়, যদি কেউ সুপ্রিম কোর্টে বলে এই সরকার যে বলতেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা তো অন্যায় বলতেছে, যদি কেউ সুপ্রিম কোর্টে রিটটা নিয়ে যায়, যদি সুপ্রিম কোর্ট এটা শুনে, সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের আলোকে বলতে হবে কথা। সুপ্রিম কোর্ট তো সংবিধানের বাইরে যাইতে পারবে না রে ভাই, তার জন্য তো ওইটাই বাইবেল। অবশ্যই সে ওইটা দেখে বলবে এখানে কি লেখা আছে, এটা লেখা আছে, তো আপনি এটা বলতে পারেন না। কে বলতেছে না? প্রাইম মিনিস্টার সহ সবাই বলতেছে, এমনকি প্রেসিডেন্টও বলতেছে, প্রেসিডেন্টও বলতেছে। মাসুদ কামাল ভাইয়ের কথা থেকে আরো একটা প্রশ্ন এসেছে, আমি সেই প্রশ্নে যাব, সেটা নিয়ে। প্রথমত কথা হইলো হু উইল বেল দ্য ক্যাট, একটা কথা আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এখন যাবে কে সংসদ, মানে এখন আপনি যদি বলেন যাবে কে, ধরেন এখানে যারা যায় একটা তাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকতে হয়। কেউ আছে হয়তো দলগতভাবে ইন্টারেস্টেড, কেউ আছে ফিনান্সিয়াল আসপেক্টে ইন্টারেস্টেড, আর কেউ আছে দেশের প্রয়োজনে বা লিগ্যাল ইয়ের থেকে। এখন দলীয় কর্নার থেকে যদি যায়, কালকে যে রিটটা খারিজ হইল, সেটা যারা গেছে তারা বোঝা যায় বেসিক্যালি যে তারা এই ইউনূস সরকারের বিরোধী। যারা কারা আমার এত ব্যাখ্যার দরকার নাই, তারা গেছেন, যারা তাকে লাইক করেন না, যারা গেছেন তাদের যাওয়াটা আমার কাছে অপরাধ না। কারণ আমাদের কাছে লাস্ট রিসোর্ট হলো আপনার পার্থিব জগতে আদালত। যে কোনো বিষয় নিয়ে আপনি ফাইনালি আদালতে যাবেন, সুতরাং তারা যেতেই পারে, সে কারণে তারা গেছেন। এখন যদি এইটা নিয়ে যে যাবে, কারা যাবে, এটা নিয়ে গেলে কিন্তু বিষয়টা পিওরলি। কিন্তু ওইখানে একটু বলে আসি যে ইউনূস সরকার তো শোনেন নাই, কিন্তু আমাদের কোর্ট কিন্তু ওনাদের আর্জিটা শোনেননি। না, শুনছে কি শুনে না আমরা জানি না, নিশ্চয়ই শুনছে কিছু, শোনার পর হয়তো তারা দে ওয়ার নট স্যাটিসফাইড, তারা এটাকে খারিজ করে দিছে, রিজেক্ট করে দিছে। সেটা কোর্ট পারে কি পারে না, এটা কোর্টের এখতিয়ার, ওটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, করা ঠিকও হবে না। এখন মনে করেন এই বিষয়টা নিয়ে যদি কেউ যায়, আপনি জিনিসটা ভাবেন, চক্ষু বন্ধ করে ভাবেন, এই যে মাসুদ কামাল যেটা বললো, আমরা যেটা বললাম যে সংবিধানের বাইরে আছি আমরা, কারণ এই যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন, ওই সংবিধান পারমিট করে না। আপনি লিখে রাখেন, পারমিট করে না। এটা আমরা বহুবার বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। ওই গায়ে দায় সারা গোছে আপনার গায়ে ক্ষমতা আছে, শক্তি আছে, বইলা পার পায়ে যাইতেছেন, সেটা ভিন্ন কথা। তখন আপনি বলছিলেন, মাসুদ ভাই যখন বলছিলেন যে ছবিটা যে নামানো হলো, ছবিটা কি এখনো ফেরত আসলো কিনা, যদি আমরা সংবিধান অনুযায়ী থাকি? সংবিধান অনুযায়ী যদি ছবি করে না, সেটা তো আমি বললামই। ওই দিন যে ছবি নামাইছে তখন একটা সিচুয়েশন ছিল, ওই দিন প্রেসিডেন্টের সরকারে সংবিধান লঙ্ঘন হইতো। আজকে তো সেই জায়গাটা নাই, আজকে কেন ছবি ঝুলছে না? আর একটা জিনিস মনে রাখবেন, ফৌজদারি অপরাধের কোনো তামাদি নাই, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। বঙ্গবন্ধু হত্যার বিচার কতদিন পর হয়েছে? ইন্ডিয়ানিটি অধ্যাদেশ ছিল, সরানোর পর মামলা করা গেছে, বিচারও করা গেছে, এবং ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয় না। আজকেও যদি আপনি সংবিধান সংশোধন করে ফেলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর ছবি ঝুলবে না, চাইলে তর্কের খাতিরে বলছি, করতে পারেন, করে নেন, কিন্তু এর আগ পর্যন্ত যে অপরাধটা হয়েছে সেটা তো আপনি মাপ পাবেন না, সেটার বিচার হবে। কারণ যতক্ষণ বহাল ছিল সংবিধান আপনি মানেন নাই, সেটা গুরুত্বপূর্ণ এই জায়গায় বিচার হবেই। আমি বললাম তো, যদি আপনি, আমরা তো শেখ হাসিনাকে চিনি বা আওয়ামী লীগকে আমরা চিনি, বিচার হবেই। এখন যে কথাটা আমরা বলতেছিলাম, যদি কেউ রিট করে যায় কোর্টে রিট করতে গেলে পিওর এই গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে। তাহলে আপনি বুঝেন, যেখানে আমি আবার ওই কথাটা রিপিট করতে বাধ্য হচ্ছি যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার মানে হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট হইতো, তাদের কাছে কনফিডেন্স কাজ করতো যে আমরা এটা করতে পারি। কিন্তু আপনি যখন এটাকে বিলুপ্ত করে দিয়ে কনফার্ম করলেন যে বিচার বিভাগের সচিবালয়টা আমরা বিলুপ্ত করতে পারি, এটার মানে হচ্ছে এই যে তোমার স্বাধীনতা আমি নষ্ট করে দিলাম। কারণটা আমি বলি আপনাকে, আপনি কি মনে আছে ইউনূস সাহেব বলছিলেন যে ছাত্র আমাদের নিয়োগকর্তা? হ্যাঁ, বলছিলেন তো। তা ছাত্র আমাদের নিয়োগকর্তা মানে কি? ছাত্র মানে নিয়োগকর্তার কথা আপনি শুনবেন এবং কম বেশি শোনার চেষ্টা করছেন। ফাইনালি কতটুকু শুনতে পারছেন কি পারেন নাই সেই মাপে আমি যাচ্ছি না। তার নিয়োগকর্তা আপনি যখন বিচার বিভাগের পৃথক সচিবালয়টা বিলুপ্ত করে দেওয়ার মানে হচ্ছে এটা নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে গেল, তখন আপনি একটা বার্তা দিয়ে দিলেন এই যে আমরা তোমাদের নিয়োগকর্তা। কারা? নির্বাহী বিভাগ। যার আলোকে একজন উপদেষ্টা বলতেছে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। এটা কেন বলতেছেন? এটা কি কোথাও তার কোনো প্রতিশ্রুতি আছে কিনা? তা নাহলে আপনি এই অবান্তর কথা কেন বলবেন? প্রয়োজন নাই তো, এটা ইরিলিভেন্ট। উনি, আপনাদের বলা উচিত বলিষ্ঠ কণ্ঠে শেখ হাসিনাকে আনবো, আনার পর আমরা ফেরত চাই, ফেরত আইনে আমরা রায় কার্যকর করব।
কিন্তু সেটা তো আপনি পারবেন না। আনতে পারলে সে অ্যাপিল করবে, বলবে আমি ছিলাম না, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আপনি তো ইনসাফ করা হবে এই বার্তা আপনি দিতে পারেন না। কেন পারছেন? ওই যে নির্বাহী বিভাগের অধীনে আপনি বিচার বিভাগকে নিয়ে গেছেন। কাজে আপনি যদি আবার রিট করতে যান ওই নির্বাহী বিভাগের অধীনস্থ, মানে আপনি ইনডাইরেক্ট ধরে নিতে পারেন যে বিচার বিভাগ মানে হলো নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগের কাছে আপনি যখন যাবেন গভর্নমেন্ট স্বার্থ বিরোধী কোনো বিষয় করে আপনি খুব একটা ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করতে পরিষ্কার রাজ্জাক পারি ভাই, না। এটা আপনি খুবই সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আচ্ছা, রাজ্জাকি ভাইয়ের কথা ধরে আরেকটা কথা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে আসি। রাজ্জাক ভাই তখন বলছিলেন যেহেতু প্রেসিডেন্ট আছেন, মানে ধরেন এটা গত সরকার আওয়ামী লীগের, মানে বিএনপিতে আওয়ামী লীগ আছেন, আবার আমরা যদি ওনার কথা শুনতেছি আমার মনে হচ্ছিল বিএনপি যেমন আওয়ামী লীগ আছেন, একই সাথে অন্তর্বর্তী সরকারেরও মন্ত্রী মহোদয়, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন জন নানা জায়গায় আছেন, প্রায় 5-6 জন। এখন তাহলে এইটা কি বিএনপি নামের একটি জাতীয় সরকারের মতো চলছে অলিখিতভাবে, যেটা নাম হচ্ছে বিএনপি কিন্তু আসলে আওয়ামী লীগ আছে, অন্তর্বর্তী সরকার আছে, সবাই আছে, মানে এরকম কি ব্যাপারটা হচ্ছে? না, এটা হতে পারে, আপনি সবাই সক্রিয়। বলতে পারেন। কারণ বিএনপি তো আগেও বলেছিল তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা সবার অংশগ্রহণ নিয়ে করেই তারা একটা সরকার গঠন করবে। এখানে ববি হাজ্জাজ তো তার দলে জয়েন করেছে, কিন্তু সাকি, জুনায়েদ সাকি অথবা নুরুল হক নূর, এরা তো তার দলে জয়েন করে নাই। তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছেন, তারপরে নানা সংস্কার কমিশনের আচ্ছা, আমি লোকজন আছেন। এখানে ওই দুটোকে আমি আলাদা করে দেখতেছি। অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা যেটা আছেন এটা অন্যায় হয়েছে, এটা টোটালি একটা অন্যায় হয়েছে। এই অন্যায়ের জন্য বিএনপিকে একদিন জবাবদিহি করতে হবে। এবং খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে এই যে নির্বাচনটা হলো না, এই নির্বাচনটাকে বিএনপি প্রশ্নের মুখে তুলে দিয়েছে। এখন আর কেউ বলবে না যে নির্বাচনটা অবাধ, আমি বলবো না অন্তর্পক্ষে। আমার কাছে এটা অবাধ নির্বাচন মনে করি না। আমি কেন মনে করি না সেটা বলি। যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যেটা ছিল ডক্টর ইউনূস, এটা বেসিক্যালি আমরা যে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি, অনেক দিন ধরে চাচ্ছি, বিএনপিও গত 15 বছর ধরে তাদের মূল দাবি কিন্তু একটা, যে নির্বাচন হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটা কিন্তু বিএনপির মূল দাবি। এবং আওয়ামী লীগ কিন্তু এই জিনিসটাই কিন্তু বাতিল করে দিয়েছিল 11 সালে। তখন প্রশ্নটা হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি? যে এমন একটা সরকারের অধীনে নির্বাচন হবে যে সরকারটা নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে বেনিফিশিয়ারি হবে না। এটি তো মূল কথাটা। তাহলে এটা কেমনি করে প্রমাণ হবে যে অন্তর্বর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সদস্য ওই সরকারের, তারা পরবর্তী সরকারের কোনো অংশ হবে না? এটা হলো বেসিক কিন্তু, এবং হয় নাই। 91 সাল থেকে যে আমাদের নির্দলীয় সরকার একটা ছিল, যে নামেই থাকুক, তাদের কোনো ক্যাবিনেট মেম্বার কিন্তু পরবর্তী সরকারের কোনো মানে পদে যায় নাই। এইবারই প্রথম এটা ব্রেক করা হলো। ব্রেক করে খলিল সাহেবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। কিন্তু খেয়াল করেন, তাহলে খলিল সাহেব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদে ছিলেন? উনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অধীনে কারা কাজ করতো? নিশ্চয়ই ওই ভোলার জেলে না, না মাছ ধরার জেলে তো ওনার আন্ডারে ছিল না। ওনার আন্ডারে নিরাপত্তা উপদেষ্টা কী বিষয়গুলি দেখতেন, কাদেরকে দেখতেন, কোন প্রতিষ্ঠানকে দেখতেন? তা আমি যদি বলি উনি ওই দায়িত্বে থেকে ওই প্রতিষ্ঠানগুলিকে এই নির্বাচনে ব্যবহার করেছেন ওনার ইচ্ছা অনুযায়ী। উনি কাউকে ভালোবাসেন, যে ভালোবাসার প্রতিদান নির্বাচনের পরে উনি পেয়েছেন। যদি আমি এভাবে বলি, মানে এটাকে যে ট্রফি দেওয়ার যে কথা বলেছি সেটা সত্য হয়ে ওঠে। হতে পারে, আমি জানি না, আমি ওই লাইনে যাবো না, আমি অত দূর আমি কে ব্যাখ্যা করবো। কিন্তু আমি আমার সন্দেহের কথা বলতেছি। যদি কেউ সন্দেহ করেন এরকম ভাবে, তো সেই সন্দেহকে আপনি দূর করবেন কেমন কিনা, আমার কাছে এটাই প্রশ্ন। হয়তো আমার সন্দেহ ভুল, তো এটা আপনাকে দূর করতে হবে না, ভুল প্রমাণ করতে হবে না, ভুলটা প্রমাণ করেন। কাজে এই জিনিসটা বিএনপির জন্য ড্যামেজিং হয়েছে, সুইসাইডাল ডিসিশন বিএনপি নিছে একটা। তো এটা গেলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আপনি বলতেছেন যে প্রেসিডেন্টের ব্যাপারটা, আপনি তো কয়েকটা পয়েন্ট বলেন যে প্রেসিডেন্টের যে ব্যাপারটা, মানে খলিল সাহেবকে আনার মাধ্যমে জাতীয় সরকারের ক্যারেক্টার ওরা প্রমাণ করছেন তা হয় না। বরঞ্চ নুরুল হক নূর অথবা আপনার জুনায়েদ সাকি এদেরকে নেওয়ার মাধ্যমে ওই ক্যারেক্টার কিছুটা হয়েছে। আর প্রেসিডেন্টের যে ব্যাপারটা, আমি মনে করি কোনো অবস্থাতেই কিন্তু আমি এই শাহাবুদ্দিন সাহেবকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বলতে চাই না। সংবিধান তা বলতে বলে না। প্রেসিডেন্ট কিন্তু একটা নির্দলীয় ব্যক্তি। যখন উনি প্রেসিডেন্ট হন তার আগে কিন্তু উনি যে কোনো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে তারপরে হন। আমাদের এখানে যার আমাদের যে ঐতিহ্য, সেটা হলো আমাদের প্রেসিডেন্টদের এতটাই মেরুদণ্ড মানে কম থাকে যে ওনারা সবসময় ঝুঁকেই থাকেন। এটা ওই ব্যক্তির সমস্যা, কিন্তু পোস্টের সমস্যা না। পোস্ট হলো সে নির্দলীয় লোক,
উনি ওনার পূর্ণ মেয়াদ থাকবেন, এটাই স্বাভাবিক। ভারতে কি হয়েছে আপনি, আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। ভারতে 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু কংগ্রেসের, সারা জীবন কংগ্রেস করছেন, করার পর সর্বশেষ কংগ্রেসের অর্থমন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী থাকা অবস্থায় তারপরে ওনাকে নিয়ে বানানো হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার আগের দিন উনি কংগ্রেস থেকে পদত্যাগ করছেন। উনি কিন্তু পদত্যাগ করে প্রেসিডেন্ট হয়েছেন, খেয়াল করেন। যে কারণে বিজেপি 2014 সালে আসার পরও আরও 2 বছর কিন্তু উনি বিজেপির প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি। বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে বলে নাই আপনি কংগ্রেসের প্রেসিডেন্ট। এবং প্রণব মুখার্জি কিন্তু বিজেপির বিভিন্ন প্রোগ্রামে গেছে, যে বলছে, এবং ওখানে ওনার মেয়ে তখন দিল্লিতে কংগ্রেস করতো। কিন্তু প্রশ্ন উঠছে আপনার বাবা কি করে যায়, প্রণব মুখার্জি তো জবাব দিছে যে আমি তো প্রেসিডেন্ট, আমি তো এখন কোনো দল করি না এবং আমি কংগ্রেসও করি না, কাজে আমি যে কোনো প্রোগ্রামে আমি যেতে পারি। উনি বিজেপির সরকার না, কিন্তু বিজেপির দলীয় প্রোগ্রামে অংশ নিয়েছেন উনি। তো এইটা হলো মূল ঘটনা, প্রেসিডেন্ট নির্দলীয় ব্যক্তি হবেন। যদি আগে কোনো দলের থাকেন ত্যাগ করে আসবেন। কাজেই এই প্রেসিডেন্টকে যে ওনারা রেখেছেন, এটা কিন্তু আমি বিএনপির রাজনৈতিক পরিপক্কতাকে হিসেবে দেখি, কিন্তু আবার খলিলকে নেওয়াটা রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে দেখি। খুবই দারুণ ব্যাপার। আর ওই নূর এবং ইয়েকে নেওয়াটা, জুনায়েদ সাকিকে নেওয়াটা জাতীয় সরকার করার যে মানসিকতা, তার প্রতিফলন হিসেবে দেখি। ওকে, তো খুবই সুন্দর করে মানে মাসুদ কামাল ভাই বলেছে, যে এটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে একটা চেস বোর্ডের সামনে বসে আছি, মানে দাবা খেলা হচ্ছে, কোন চালটা কার উপরে ভারী পড়বে, এই চালটা আমরা খুঁজতে ফিরবো। মানে আমাদের এই সময়ে যে বাচ্চাটি আমাদেরকে ছেড়ে চলে গেল, বা যাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো বিধাতার কাছে। আমি আপনার এই প্রশ্নের জবাব দিব, তার আগে মাসুদ ভাইয়ের কথার জের ধরে একটু অ্যাড করি। মাসুদ ভাই বলছেন যে প্রণব মুখার্জি সাহেব যে ছিলেন রাষ্ট্রপতি, উনি বিজেপি ক্ষমতা আসার পরও একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। উনি ছিলেন কংগ্রেসের রাষ্ট্রপতি, পরে বিজেপি আসার পরও রাষ্ট্রপতি ছিলেন। কংগ্রেসকে কিন্তু শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই। কংগ্রেসের যারা ক্ষমতায় ছিল, শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই। তাদের চিফ জাস্টিসও পালায়া যায় নাই, তাদের বাইরে খতিব পালায়া যায় নাই, কিংবা মন্দিরের পুরোহিত পালায়া যায় নাই, এরকম কোনো অবস্থা হয় নাই। বিষয়টা তো স্বাভাবিক না, ওটা একটা স্বাভাবিক। এই নজির আমার দেশেও আছে। যেমন আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন ছিলেন, উনিও কিন্তু বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও সে একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিল। সেটা যখন শান্তিপূর্ণ সব কিছু ঠিক থাকে, এই বিষয়টা তো অ্যাবনর্মাল। শুধু এইটার সাথে এটা যাবে না। এখানে এই রাষ্ট্রপতির অপসারণ জরুরি ছিল। আমি ধরিলাম তর্কের খাতিরে তখন নেয় নাই, তখন সরায় নাই, এখন তো সরাইতে পারে, সেই অর্থে বলছি। সুতরাং এইটা নিয়ে আর বড় বিতর্ক করতে চাই না। এইবার আসেন আপনি রামিসার বিষয়ে। রামিসার বাবা একটা বিরাট বার্তা দিছে বাংলাদেশকে। প্রথম বলছে আমি কোনো বিচার চাই না। কেন এটাকে বিচার চাই না বলতে এই না যে আমি বিচার চাই না, বিচার চাই না বলতে সে বুঝাচ্ছে বিচার নাই। বিচারের নামে যে বিচারহীনতা, এইটা সে এস্টাবলিশ করছে। এটা আমার কাছে মনে হয় সবার কাছে এই বার্তাটা চলে গেছে। এখন কিন্তু আপনি বিচার করবেন জোর করে, মানে আপনার দৃষ্টান্তমূলক হইলেও খুব দ্রুত দেখানো দরকার। এখন এই রামিস হত্যার পর যে প্রধানমন্ত্রী তার বাসায় গেছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি। কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এটা করা ছাড়া আর কী করার আছে? ঠিক এই মুহূর্তে অন্তত ইনিশিয়ালি খুব দৌড় দিয়ে তার বাসায় যাওয়ার পর, কিচ্ছু না হোক, তার বাসার মানুষগুলো সান্ত্বনা পাইছে, একটা আশ্বাস পাইছে। খুব জেন্টলম্যান জেস্চার। ইয়েস, এবং রামিসার বাবা উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে আসেন। আগে যেটা ছিল যে যেই হতো তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে আসা হতো, সেখানে উনি গেছেন। এটা আমি আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং রামিসার বাবার হাতে কিছু টাকা তুলে দিয়েছেন বা চেক তুলে দিয়েছেন, মানে আপনি এটা কোনোটাই রিকভার হয় না, বাট আপনি কি করবেন, একটা কিছু তো করতে হবে। এবং গিয়ে উনি যেহেতু গরিব পরিবার, ওর বড় বোনটার দায়িত্ব নিছেন, এই সবগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে একটু বলে রাখি যে মিরপুরে কিন্তু খুব বড় মিছিল হয়েছে, খুব বড়। না মিছিল হোক, সেটা যারা করছে এটা খুব টাচি ইস্যু। তো বিষয়টা খুব টাচি ইস্যু, কারণ আপনি এটার পর তাকে নির্মমভাবে মস্তক পৃথক করে ফেলা শরীর থেকে, আপনি কল্পনা করলে মানে এটা বিভৎস একটা চিত্র, এটা সবাই টাচ করে। আপনি যেহেতু আইনজীবী, এই সাথে একটা জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো, এই যে মৃত্যুদণ্ডের যে আইনটা করা হলো, আগে তাও ধরেন ধর্ষণ করলেও বেঁচে যেত ধর্ষিতারা, কিন্তু মানে এই আইনটা কি আসলে যারা ধর্ষক
তারা কি এখন যাতে যাতে তার সম্পর্কে না বলতে পারে এই জন্য কি আসলে সে মৃত্যু নিশ্চিত করছে, আইনটা কি তাকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে? সেটা আমার কাছে যতটা মনে না হয় তার চেয়ে বেশি, মানে আমার কাছে মনে হয় কোনো কোনো সময় মানুষ বিকারগ্রস্ত হয়ে যায় বোধহয়, সে উন্মাদ হয়ে গেছে ঘটনার পরে যে কি করব। আমি তাকে উন্মাদ বলছি না, ঘটনার পরে হয়তো সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে করতে পারে বা কোনো আমি জানি না, এগুলো তো আমরা জানি না, আমাদের কাছে আনছি না। আমি এটা কিন্তু কথা হলো এটার উপরে আসিয়ার ক্ষেত্রে আমরা এই এটা ধরনের আমাদের প্রবণতা দেশের দেখেছি মানে এটার উপরে একটা গবেষণা হওয়া দরকার। এখানে ক্রিমিনোলজির প্রফেসর আছেন, তারপরে নিউরোলজির প্রফেসর আছেন, বা social তারপরে science এর জায়গা তারপরে থেকে যারা এটা সায়েন্স একটা যারা এটা নিয়ে কাজ করে, এগুলো নিয়ে কাজ করা দরকার, গবেষণা করা দরকার। অনেক পরিস্থিতি এখানে ইনভলভ, রাজনীতিবিদদের যে দৌড়ঝাঁপ, রাজনীতিবিদদের যে ভাষা উস্কানিমূলক বাজে ভাষা, বিভিন্ন জেনারেশন চেঞ্জ হচ্ছে নানান কারণে, তারপরে দেশে বেকারত্ব কিনা, এগুলো আপনাকে সব বিবেচনায় নিতে হবে। একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কিনা সব বিবেচনায় নিতে হবে। এই ঘটনার বিচার হোক সেটা অন্য কথা, কিন্তু আপনাকে তো রুটে যেতে হবে। এগুলো হচ্ছে কিন্তু একটা ঘটনা না, এরকম শত শত গত 4 মাসে 117টা না 18টা ঘটনা যখন ঘটছে। আজকে রামিসা হয়তো বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে, আমরা আলোচনা করতেছি, কিন্তু এটা আপনাকে রোধ করতে হবে, এটা জন্য বিরাট রিসার্চ ওয়ার্ক দরকার। এইবার আসেন, আপনি যেটা বলছেন তার বাবার আক্ষেপ বললাম, তার বাবা বার্তা দিতেছে বিচার নাই। আর এইবার আসেন যে আইনজীবীর কথা বলেন, শিশির মনির বলেছেন। আচ্ছা, শিশির মনির মানে আপনি তো আইনের জীবী হিসাবে ডিফেন্স দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এখনকার এই মুহূর্তে গরম একটা পরিস্থিতি, সেই গরম পরিস্থিতি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্লো অ্যান্ড স্টেডি কথা বলতেছে, আমরা মধ্যযুগে নাই, আমরা মানে আধুনিক যুগে আছি, আমাদের বিচারটা এইভাবে, মানে বিচার প্রক্রিয়াটা উনি যেভাবে বলতেছেন তাতে ইট ইমপ্লাইজ যে খুব সহজে খুব দ্রুত করা সম্ভব না। কিন্তু আমার কথা হলো যে এই কথাটা এই সময় যায় না, একটা সেন্টিমেন্টের সময়। যে আপনার মনে আছে এই বিএনপির একজন মন্ত্রী বলছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এবং সেটার খেসারত দিতে হয়েছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে, যেটা স্বাভাবিক কথা, শরীয়তের কথা, নানান বিধানের কথা, কিন্তু সব কথা সবসময় খাটে না। তো এই সময় এই কথাটা উনি মানে ওনার কথা অর্থ বুঝতে খুব দ্রুত বিচার করা সম্ভব না, এটার অর্থ দাঁড়ায়, যেটা সঠিক না। বরং প্রধানমন্ত্রী সবচেয়ে রাইট ডিসিশন নিছে, সে যে গেছে আমি মনে কিঞ্চিত হইল লাঘব হইছে ব্যথাটা, মেয়ে তো আর ফেরত পাবে না। এইবার আসেন আপনি আইনজীবী যিনি বললেন, ওনারও ঠিক এই মুহূর্তে যেমন ঢাকাবার সিদ্ধান্ত নিচ্ছে যে এই ধর্ষকের পক্ষে কোন আইনজীবী কেউ আইনজীবী ইয়ে করতে পারবে না, নিবে না, কেউ আইনজীবী হতে পারবে না, আইনজীবী হিসাবে কোর্টে এপিয়ার করতে পারবে না। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টিমেন্ট, বাট এই সেন্টিমেন্ট আপনি যদি এই সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে যারা ক্ষমতাসীন দল তাদের লোকেরাই নিছে, অন্য কেউ নিতে পারবে না। এটা আমরা জানি, যখন যে দল ক্ষমতায় থাকে। এই ধরনের কিন্তু বিচার ব্যবস্থা এই ধরনের সেন্টিমেন্ট শো করতে পারেন কি? আমি সেটাই বলছি, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু অসাংবিধানিক। মানে আপনি বিচার করতে মানে বিচারের ধর্ষকের পক্ষে দাঁড়াইতে পারবেন তা না। দেখেন, ধরেন আপনি কোনো আইনজীবী নিয়োজিত হইল না, কোর্ট কিন্তু পারবে না, কোর্ট কিন্তু সুমোটো ওই লয়ার নিয়োগ দিতে হবে আসামিকে ডিফেন্ড করার জন্য। যেমন শেখ হাসিনার যে মামলা হইলো, সেখানে কিন্তু শেখ হাসিনার পক্ষে লয়ার দিতে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে আলটিমেটলি লয়ার কিন্তু দিবে, কোর্ট নিজে দিলেও দিবে, কোর্ট নিজে দেওয়ার পর কিন্তু ওই বার আর কিছু করতে পারবে না। কিন্তু নিজে যখন দিবে, আর যদি না দেয়, এই যে সিদ্ধান্তটা যে আইনজীবী দাঁড়াবে, ধরেন কল্পনা করেন কেউ দাঁড়াইলো না, তাহলে যদি বিচারক রায় দিয়ে দেয় মৃত্যুদণ্ড, তাহলে কি হলো? এটা তো জুডিশিয়াল কিলিং হয়ে যাবে, পুরো সিচুয়েশনটা গভর্নমেন্টের বিপক্ষে যাবে। এই ইমোশন তো আপনি এত শিক্ষিত সমাজ, আইনজীবী এই সিদ্ধান্ত নিতে পারেন না, বরং আপনি খুব প্রম্পট যাতে মামলা হয় দ্রুত গতিতে কি সেই জায়গায় যেতে পারি। কিন্তু কোনো কোর্ট পারবে না লয়ার নিয়োগ না কইরা এই বিচার করতে। আমাদের মাসুদ কামাল ভাই, আপনি কি কিছু সংযুক্ত করতে চান এই পুরো প্রক্রিয়াটাতে? না, কোন প্রক্রিয়া মানে ঠিক মানে এই যে ধরেন যে প্রধানমন্ত্রী গেলেন, তারপর আমাদের আবার শিশিরমণি আইনি সহযোগিতা এসে গেলেন, যেমন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, দারুণ ঘটনা, খুব ভালো, কিন্তু তারা তো কোনো আইনি ব্যাপারটা তো একটা এই ব্যাপারে সবচেয়ে জরুরি কাজ এখন, টাকা পয়সার চেয়ে। না, এটা ঠিকই আছে, আমি বলি আপনাকে, উনি যখন গিয়েছেন তো ওনার যাওয়া উপলক্ষে কি আইন থেমেছিল? আইন থেমেছিল না তো, আইনের মতো করে চলবে। উনি বলেছেন যে আইনটা যাতে নাকি উনি সুবিচার পান, সেই উনি পরামর্শ দিয়েছেন, সেই নিশ্চয়তা দিয়েছেন। একজন সরকার প্রধান হিসেবে উনি যা করেছেন ঠিকই করেছেন, এবং এটা আমি ওনাকে এই জন্য ধন্যবাদও জানাই, উনি তাৎক্ষণিকভাবে গিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো কি, প্রধানমন্ত্রী তো একজন হিউম্যান বিইং, উনি কয় জায়গায় যাবেন? একজন মানুষ তো,
ওনার দেশ চালাতে হবে তো, আর অনেক কাজ আছে। যেমন উনি কয় জায়গায় যাবেন? একটা বড় প্রশ্ন উঠেছে যে এই যে হামে এত বাচ্চারা যা মারা যাচ্ছে, উনি কোনো হাসপাতালে যাননি এখন পর্যন্ত। এই প্রশ্ন তাহলে এখন তো মনে করেন না গেলেও সমস্যা, গেলেও সমস্যা। তো ভদ্রলোক তো একটা উভয় সংকটে আছেন। তো আমার কথাটা তা না, আমি যেহেতু এই আলোচনাটা শেষ করি আগে আপনি, যে উনি তো সব, যেমন এর মধ্যে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এখন এটা মিরপুর বলে যেতে পারছেন, চট্টগ্রামে কোনো যাওয়া উচিত? আবার যদি যায় তাহলে আমি বলবো হ্যাঁ হেলিকপ্টারে রংপুরে তেল যাবে, খরচ করে রংপুরে যাবে। ওই পর্যন্ত গেল, এই টাকাটা দিয়ে দিলে তো হইতো। অনেক ভাই বললে আপনি সারাদিনই বলতে পারেন। সারাদিনই বলতে পারেন। কিন্তু আমার প্রশ্ন, আবার দেখেন ওখানে কি হয়েছে, ওখানে যাওয়ার পরে স্থানীয় লোকজন ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নানা রকম স্লোগান হয়েছে, ভুয়া কথা বলা হয়েছে। এটা কিন্তু পাবলিক সেন্টিমেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু এটা নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমাকে ভুয়া বলেছে, এটার জন্য ওনাকে রাগ করতে হবে। কার উপর রাগ করবেন? নিজের উপর রাগ করবেন, যে আমি কি এমন করেছি যে লোকে আমাকে ভুয়া বলে। তো এদেরকে দেখো টাকা দেওয়ারে নাই, তা আপনাকে ভুয়া বলতেছে কেন? আপনি ভুয়া আমি কিছু করেছেন, সেটা কি, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। যদি উনি উপলব্ধি না করেন, প্রধানমন্ত্রীকে উপলব্ধি করতে হবে যে এটা কাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসাইলাম। সালাউদ্দিন সাহেবের যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই। উনি যথেষ্ট প্রাজ্ঞ লোক, অভিজ্ঞ লোক, আইন বুঝেন ভালো, সব দিক দিয়ে ঠান্ডা মাথার লোক, সবই ঠিক আছে। কিন্তু আমি আনফর্চুনেটলি, সরি সালাউদ্দিন সাহেব, আপনার কাছে আমি দুঃখিত এই জন্য, আনফর্চুনেটলি আপনি এই পদের যোগ্য নন। উনি এই পদে তার যোগ্যতা দেখাতে পারেননি, সিম্পলি পারেননি। উনি বলেন যে আমি কি করব, আমি কি মানুষের ঘরে ঘরে সমাজে থাকবো, আমি কি রামিসাকে সারাক্ষণ কোলে নিয়ে বেড়াবো যাতে নাকি তাকে সোহেলানা অ্যাটাক করতে না পারে। এগুলো উনি বলতে পারেন, কিন্তু বলতে পারলেও একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সিম্পল উদাহরণ। ঘটনা কোথায় ঘটছে? মিরপুরে। এই ঘটনার সঙ্গে সঙ্গে মিরপুরে থানার যে ওসি আছেন ওনাকে প্রত্যাহার করা উচিত ছিল, প্রত্যাহার না, ওনাকে সাসপেন্ড করা উচিত ছিল। তো উনি বলবেন আমার কি দোষ? আপনার দোষ, কারণ আপনার দায়িত্ব খালি থানার অফিসটা না, পুরো এরিয়াটা আপনাকে এরকম অপরাধ মুক্ত রাখতে হবে। আপনি পারেন নাই, সিম্পল, আর কিছু না। আজকে এটা করেন, কালকে যাই এখন ওসি হিসেবে নিয়োগ করবেন, সে কিন্তু যাওয়ার সময় কাঁপতে কাঁপতে যাবে যে আমি ওখানে যাবই না, গেলে তো আমার এই ঝামেলা হবে। ওইখানকার যিনি এসপি আছেন ওসির উপরে, অথবা সার্কেল ইন্সপেক্টর আছেন, তাকে সাসপেন্ড করেন। দেখেন আমি একটা ঘটনা বলি আপনাকে, আপনার অফিসে একটা জিনিস চুরি হইলো, আপনার একটা সেকশন, ওই সেকশনে মনে করেন 25 জন লোক আছে, একটা জিনিস চুরি হইলো, আমরা করি কি পিয়নকে সাসপেন্ড করি। সাসপেন্ড করা উচিত হেড অফ দি ডিপার্টমেন্ট করবেন। পরবর্তী যিনি যাবেন উনি এখানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবেন যে আর চুরি হবে না। আপনি এইভাবে উঠতে উঠতে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আসেন, আইজিবি পর্যন্ত আসেন, একজনকে একবার করেন, 5 বছর আর করতে হবে না, সব শিক্ষা হয়ে যাবে। এখানে আপনার জন্য একটু একটা ইনফরমেশন দিই, তার একদিন আগেই পুলিশ ওখানে পাল্টা ধাওয়ার সম্মুখীন হয়েছে, মানে বস্তি উচ্ছেদ করতে গিয়ে কিন্তু দেখলাম মহিলা পুলিশের দাবড়াইতেছে এবং মানে পাল্টা পুলিশ ধাওয়া পালাইতেছে। সেটা ভয়াবহ পাল্টা ধাওয়ার সম্মুখীন স্বাভাবিক, হয়েছে। বাস্তবতা না বুঝে এখানে যেরকম হবেই। আপনি মনে করেন একটা বাড়িতে পানি উঠছে, বাড়িটা জলবদ্ধতা, আপনি সরকারের দায়িত্ব দিয়েছে এই ম্যানেজ করার জন্য, আপনি এরকম 3-4টা কাপ নিয়ে 5-6 জন লোক নিয়ে গেলেন যে আমরা কাপ দিয়ে পানি সেচবো, তো ধাওয়া খাবেন না, আপনার সোমা দেবো কেউ? শুনেন ভাই, আমি বলি, ডাক্তার জাহেদের কথা বলছেন, আমি আপনার একটা সিম্পল কথা বলি। একজন সাংবাদিক, সে তার জন্য তার পক্ষে সম্মতি উৎপাদন করছে অথবা তার সমর্থন করছে, সে তার এই কথাগুলো কোথায় করছে? কোনো প্ল্যাটফর্ম তো লাগবে। আমি যে কথাগুলো বলছি, আপনি তো আমাকে এখানে বসার জায়গা না দিতেন, আমি চৌরাস্তার মোড়ে যাই বললে কেউ শুনতো না কিন্তু। তাহলে আমাকে এই যে কথাটা, আমি একটা মতবাদ মনে করেন প্রচার করছি, এর জন্য আমাকে প্ল্যাটফর্মটা কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাহলে আপনিও তো সমান দোষে দোষী। ফাইন, আমি একটা ধরে বলি, মোজাম্মেল বাবু সে সম্মতি উৎপাদন করছে, কোথায় করছে? 71-এ করছে, 71 টিভিতে করছে। 71 টিভি মালিক কে? মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ যখন আরো একাধিক পত্রিকার মালিক হচ্ছে, সেটা আরো একাধিক, কয়েকদিন আগে, এই 1 সপ্তাহ আগে তাদের একটা বিশাল দৈনিক বাংলা বেরোচ্ছে, বাংলা দৈনিক বেরোচ্ছে, একটা ইংরেজি দৈনিক তারা ইনভেস্ট করেছে। এখন তারা মেঘনা গ্রুপকে ধরেন না কেন? তাকে জায়গা করে দিয়েছে সে। আচ্ছা, শ্যামল দত্ত খারাপ লোক, শ্যামল দত্ত পত্রিকার নাম কি? ভোরের কাগজ। ভোরের কাগজের মালিককে সাবির হোসেন চৌধুরী, তাকে তো আপনি একদম মানে অস্বাভাবিক একটা প্রক্রিয়ায় তাকে আপনি জামিন দিয়ে দিলেন, তাকে ধরেন না কেন ভাই? তাকে ধরেন না কেন? কে করছে বলেন আপনি? যারা করছে
কোন পত্রিকার মালিক করে নাই বলেন? আপনার ওই যে বসুন্ধরা গ্রুপের মালিক, সে বলে নাই যে শেখ হাসিনার সঙ্গে তারা কবরে বন্ধ যাবে? তাকে ধরেন না কেন? সাংবাদিকের দোষ হয়ে গেল, তাকে ধরেন না কেন? এই জাহিদুর রহমান তার বিরুদ্ধে বলে না কেন? আচ্ছা ঠিক আছে, আরেক সাংবাদিক, আরেক মালিক, ইয়ে সমকাল এবং চ্যানেল 24-এর মালিক একে আজাদ, সে বলে নাই প্রথমত তোমাকে যায়, দ্বিতীয়ত তোমাকে যায়, বলতে বলতে দমে যতক্ষণ কোলাইছে বলে গেছে, তাকে ধরেন না কেন? দোষ হলো সাংবাদিকের। সাংবাদিককে যে চালায় তাদেরকে ধরেন না কেন? একজন মালিককে জেলে নিতে পারছেন? জাহেদ সাহেব বলুক, জবাব দেখ। যদি ৭১ টিভি না থাকতো, মুজাম্মল বাবু কোথায় সম্মতি উৎপাদন করতো, রূপা কোথায় করতো, শাকিল কোথায় করতো? তাহলে আমি যদি বলি এই মালিকরাই তাদের দিয়ে কাজগুলি করিয়েছে, তো তাদেরকে ধরতে পারেন না কেন? ও সাংবাদিক চাকরি করে, সাংবাদিকের মানে আর কোনো ব্যাগই নাই, আপনার খুঁটির জোর নাই, এই জন্য ওদের বিরুদ্ধে রোয়ান্ডা পদ্ধতি যাবেন, দেশটাকে রোয়ান্ডা বানাবে? বা এগুলো হলো ফাজলামি কথা, জাস্ট ফাজলামি কথা। আপনি ধরেন একটা কথা বলি আপনাকে, ধরেন আপনার জ্বর হয়েছে, আপনি আশা করতেছেন আমার সারা শরীর গরম হবে কিন্তু আমার কপালটা থাকবে ঠান্ডা। এটা হয় না। জ্বর যখন হয় সারা শরীরেই হয়। সারা দেশের মধ্যে করাপশন ঢুকে গেছে। সারা দেশ তখন শেখ হাসিনার জন্য সম্মতি উৎপাদন করেছে, সারা দেশ করেছে। এই এত সচিবরা ছিল, কয়জন আপনি সহায়তে পারছেন? আজকে যে সচিব, এর মধ্যে তো একজন মালিক বলেছেন যে আসলে নিউজ তার এখতিয়ার ছাড়া যায় না, তাহলে আন্তর্জাতিক। হ্যাঁ, উনি বলেছেন যে আমি নিউজ থামাই, উনি বলেছেন এটা। আমি বলি সম্মতি তখন কেউ উৎপাদন করে নাই। আওয়ামী লীগের শাসন আমলে প্রতি 10 জনের মধ্যে 9.5 জন আওয়ামী লীগ করতো। তো ওগুলো কই এখন? সচিবালয়ে যত সচিব ছিল, এখন যারা জয়েন্ট সেক্রেটারি হয়েছে, মনে করেন আমরা বঞ্চিত, তারপর যারা জয়েন্ট সেক্রেটারি, এরা প্রমোশনগুলি কোন আমলে পাইছে? আওয়ামী লীগ আমলে পাইছে। তা আওয়ামী লীগ না করলে কেন প্রমোশন দিছে? এটা কেনা জানে রে ভাই? এটা মাসুদ ভাই পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। আবহাওয়া রাজাকি ভাই, আপনি বলেন যে আসলে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনলাম, আমাকে সাংবাদিকদের জন্য সুরক্ষা, সেটাই আমি বলতেছি। আমি মাসুদ ভাইয়ের কথা শুনলাম, আমি তার সাথে দ্বিমত করার সুযোগ এখানে কম। আমি একটু অন্যভাবে বলি বিষয়টা। বাংলাদেশ সরকার যেভাবে চলে, সরকারের যে আমলাগুলো, সেই আমলা হইল স্থায়ী সরকার। এখানে রাজনীতিবিদরা সরকার হিসেবে আসে আর চলে যায়, আর বাকিরা কিন্তু ঠিক থাকে। প্রাইভেট সেক্টরের মালিক এত সচ্ছল কেন, কেন? প্রাইভেট সেক্টরে মালিকই হইল সব, আর যে কর্মচারীগুলা তারা হইল আপনার ফ্লোটিং। এখন বিষয়টা হচ্ছে যে এই মালিক যে পলিসি দেয়, মালিকের সাথে সরকারের সুসম্পর্ক থাকলে পরে কর্মচারী ছিটকে পড়তে পারে, এতে কিছু আসে যায় না মালিক পক্ষের। বেশিরভাগ মিডিয়ার থেকে, আমি ক্যাটাগরিক্যালি বলি না, কারণ আমি মাসুদ ভাই তো সাংবাদিক বলতে পারে, ক্যাটাগরিক্যালি বলি না। আমি যত চ্যানেলেই যাই শুনি যে বেতন ভাতা পায় না, এইটা পায় না, জমে আছে, ইত্যাদি ইত্যাদি। মালিক কিন্তু লাক্সারি লাইফ লিড করে, খুব দামি গাড়িতে দৌড়ায়। এটার কারণ হচ্ছে মালিক পক্ষের সাথে সরকারের যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা থাকার কারণে সরকার যেহেতু পলিসি দেয় সেটাকে বাস্তবায়ন করে প্রজাতন্ত্রের কর্মচারী, এটা এস্টাবলিশড। সেই জন্য সরকারকে পালায়ে যেতে হয়, প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক থাকে। আর এইখানে মালিকের আন্ডারে যে সমস্ত সাংবাদিকরা থাকে, তারা মালিকের পলিসি বাস্তবায়ন করতে গেলেও অনেক সময় হয়তো অতিরঞ্জিত অনেক কিছু করে ফেলা ভিন্ন কথা, কিন্তু আলটিমেটলি মালিকেরটা বাস্তবায়ন করে। কিন্তু মালিক যেহেতু পরবর্তী রাজনৈতিক সরকার এসে ওই মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, লুটেরা মালিকদের সুবিধায় এই রাজনীতিবিদরা নেয়, মানে তারা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন সাংবাদিকরা ছিটকে পড়ে। এখন আসেন সিম্পল কথা, সাংবাদিক গ্রেপ্তার হোক, মাসুদ কামাল গ্রেপ্তার হোক, আপনি গ্রেপ্তার হন, আমি হই, আমার প্রশ্ন একটাই, গ্রেপ্তার হয়ে গেল ভালো কথা, দেশে আদালত আছে, দেশে বিচার আছে। সিম্পল কারণ, আপনি আদালতের কাছে কয়টা জিনিস একটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি জামিন দিতে হবে। আমি আইনি ভাষায় বলতেছি, একটা লোকের আপনি দীর্ঘদিন আটক রাখছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক মামলা হয় নাই, তার বিরুদ্ধে কোনো তদন্ত রিপোর্ট হয় নাই, সে জামিন পাওয়া প্রি কন্ডিশন, এখানে আর কোনো মার্সি চলে না, এখানে মানে আর কোনো গ্রাউন্ড চলে না। আপনি আটকায় রাখছেন এবং পুলিশ প্রতিবেদন আসে না, স্পেসিফিক মামলা যদি না হয়ে থাকে, জামিন তার জন্য ম্যান্ডেটরি। কিন্তু আবার সেই জায়গায় ফেরত যেতে হয়। সেটা কি? আপনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ রাখছেন, এবং সে কারণে কি হয়, আপনি আপনার মতো করে
চালাবেন। তা না হলে যেই বেসিক কতগুলা পরিবর্তন করা দরকার, যেখানে হাত দেওয়া হয়েছিল মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, এটা বাদ দেওয়া যায় না। আপনি পোক্ত করে আনবেন খোরা অজুহাত, কারণ আপনি এটা পাশ করানোর পর সংশোধন করতে পারতেন। আপনি পাশ করাইলেন না কেন? কবে আনবেন আপনি? আবার 2009-এর মানবাধিকার কমিশন ফেরত আনলেন। তার মানে কি 2009-টা তো আওয়ামী লীগের করা। আপনি এইটা পাশ করাইলেন না, ওইটা ফেরত আনলেন। ইওর ইন্টেনশন ইজ নট ক্লিন। আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্ত বহাল রাখতে চাই, সে কারণেই এত